নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে 1 তারিখ, আর দুদিন পেরোলে 4 তারিখ, মানে ভোট গণনা। এই দুদিনের মধ্যে যত দিন আসছে তত তৃণমূলের নেতা কর্মীদের বিমর্ষ দেখা যাচ্ছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। আজকে আমি আপনাদের বলবো যে 2011 সালে যে মুখ্যমন্ত্রী তুমুল জনপ্রিয়তা নিয়ে এসেছিলেন, মাত্র 15 বছরের মধ্যে তার জনপ্রিয়তার এই হাল কেন? এক সময় তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, পিল পিল করে মানুষ তার সঙ্গে মিছিলে যোগ দিত। শেষ 1 বছরে দেখা গেছে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, পেছনে দলীয় কর্মীরাও কমে গিয়েছে, রাস্তার দুধারে লোক নেই। সব ভিডিও আছে, এগুলো কোনোটাই অসত্য নয়। আচ্ছা, যাকে দেখতে এত লোক ঝাঁপিয়ে পড়তো, তার একটু হাতের ছোঁয়া পেতে গেলে এত লোক হাত এগিয়ে দিত, তিনি নমস্কার করতে করতে বেরিয়ে যেতেন, তার কেন এই হাল হলো? আসলে গদিতে যখন মানুষ বসে না, তখন সে মনে করে আমি হলাম রাজা বা আমি হলাম সম্রাজ্ঞী, আমি যে গদিতে বসে আছি সেই গদিতে বসে আমি যা খুশি তাই করতে পারি। মানুষ না, আমি বলি না মানুষ বোকা না, দর্শক যেমন আপনারা বোকা নন, মানুষও বোকা নয়। আর পশ্চিমবঙ্গের মানুষ তো আরো বোকা নয়। পশ্চিমবঙ্গের মানুষ অবজার্ভ করে, যেমন কংগ্রেস আমলকে অবজার্ভ করেছে, যুক্তফ্রন্ট আমলের অজয় মুখার্জির ওই স্বল্পকালের শাসন অবজার্ভ করেছে, জ্যোতি বসুর 34 বছরের অপশাসন অবজার্ভ করেছে, তারপর 15 বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবজার্ভ করেছে, তার কাজকর্মকে। প্রথম 5 বছর কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু তার ঠিকঠাক কাজ করে গেছিলেন। এবার দ্বিতীয়বার যখন তিনি এলেন, সেই সময় থেকে তার মধ্যে পরিবর্তন দেখা দিল। যেমন ধরুন, মুসলমান ভোটকে কবজায় আনার জন্য তাদেরকে তোষামত করা, হিন্দুদের উপেক্ষা করা, হিন্দু দেবদেবীদের উপেক্ষা করা, এবং তার একটা আস্থা ছিল যে সুন্দর মুখের জায়গা, জয়যাত্রা সর্বত্র। তিনি টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী দিয়ে দাঁড় করিয়ে তিনি গ্রামের মানুষের ভোট টানতে শুরু করলেন। আর গ্রামের মানুষ কি, সব সিনেমা সিরিয়াল দেখে, তারা নায়ক দেব দেখছে, কোয়েল মল্লিক দেখছে, তারপর আরো সব নাম করছি না, তারা তারা সমস্ত আসছে, তারা দেখছে, তারা উজাড় করে তারা ভোট দিয়েছে। দিয়ে দেখলো যে আমি তো ভোট দিলাম, যাকে দিলাম তাকে কিন্তু আর দেখা গেল না, তাদের তো সময় নেই। তাদেরকে দিদিমণি ধরে এনেছেন, তারা এসে তারা ভোটে দাঁড়িয়েছে, ভোট নিয়েছে, তারা আবার যে যার শুটিং করতে চলে গেছে। রাজনীতি তিনি একাই করেছেন। এই যে দুটো ক্ষেত্রে আমি বললাম যে হিন্দুদের অপমান করা এবং মুসলমান তোষণ করা, হিন্দুরা এটা আস্তে 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 বুঝতে পারলো যে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছি। যে কারণে আমি দুর্বৃত্তায়ন দূর করার জন্য আমি সিপিএমকে আমি তাড়ালাম, আর একজন এসে বসে আর এক দুর্বৃত্ত ক্ষমতায় বসে গেল, তারা আমাদের কোণঠাসা করতে লেগে গেল এই দলটা। তারপর হলো গিয়ে গুন্ডাবাজি, চুরি ডাকাতি,
মাৎসর ন্যায় হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলাদের ওপরে যে অত্যাচার পশ্চিমবঙ্গে হয়েছে সারা পৃথিবীতে কোথাও বোধহয় হয়নি। মহিলারা হলেন এখানে সব থেকে অসুরক্ষিত। ধরুন আমি একটা আইন কিরকম ছিল, আপনি যদি মমিনপুর পার হন, কলকাতা ঢোকার মুখে মমিনপুর যদি পার হন এবং যদি ধর্মতলা অবধি আপনি যান, হিন্দুদের জন্য একরকম আইন, মুসলিমদের জন্য একরকম আইন। আজকে আমি যা বলছি খোলাখুলি সোজা সাপটা বলছি। ধরুন আমাদের জন্য বাইকে যেতে গেলে সিঙ্গেল হোক আর ডবল হোক আমাদের হেলমেট পরতেই হবে। হেলমেট সুরক্ষার জন্য পরা, সেটা আমি মানি। হেলমেট পরলে নিজেরই ভালো। সরকার যা করে সুরক্ষার জন্য করে। কিন্তু মুসলিমদের জন্য কোনো বিধি নিষেধ নেই। আমরা দুজনের বেশি আমরা বসাতে পারবো না, সেখানে তারা 3 জনও বসাতে পারে, 4 জনও বসাতে পারে। তাদের জন্য ট্রাফিক সিগন্যালের বাধা নেই, তাদের জন্য ফাইন নেই, তারা যা খুশি তাই করতে পারে। এবং আপনি যদি তাদের সঙ্গে তর্ক করেন, একটা মুসলমান 10 জনকে ডেকে আনবে, ডেকে এনে আপনাকে সোজা পিটিয়ে হাসপাতালে ঢুকিয়ে দেবে। পুলিশ সামনে দাঁড়িয়ে থাকবে, কেউ আপনাকে বাধাও দেবে না। আর পারলে বলবে ছেড়ে দিন, আপনি উঠে যান, বাসে উঠে যান। কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করবেন না। তার থেকে আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো যে হিন্দুরা তার কাছে অসুরক্ষিত হয়ে গেছে। এরপর তৃতীয় ভুলটা উনি করলেন, সেটা হচ্ছে আইপ্যাক বলে একটি সংস্থাকে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন। তারা এসে সমস্ত যে কাজটা দিদিমণি করতেন সেই কাজটা তারা শুরু করলো। কোথায় দিদিমণির ছবি ছাপা হবে, কোন টেলিভিশনে গেস্ট হিসেবে কোন লোক গিয়ে উপস্থিত হবে, কারা কি বলবে, তারা ভাষণে কি লিখে দেওয়া হবে সেই ভাষণটুকু পড়বেন, এমনকি মুখ্যমন্ত্রীকে গাইড তারাই করতে আরম্ভ করলো। এই যে দ্বিতীয় দফায় বাংলার মেয়েকেই চাই, এটা কিন্তু তাদের মাথা থেকে বেরিয়েছিল। সে অর্গানাইজেশনের নাম হচ্ছে আইপ্যাক, তার প্রধান হচ্ছেন প্রশান্ত কিশোর। এখন তিনি আইপ্যাক ছেড়ে দিয়ে তিনি আবার রাজনীতিতে ফিরে গেছেন। আইপ্যাক এখন জৈনরা চালায়, যে জৈন অ্যারেস্ট হয়েছিল আমি বলেছিলাম। এখন তাদের যে সমস্ত বাচ্চা ছেলেপিলে আছে, তারা এই বয়স্ক সমস্ত যারা দীর্ঘদিনের বিধায়ক তাদেরকে দিয়ে জ্ঞান দিত। আপনি এই বলবেন, আপনি ওই বলবেন, আপনি এখানে যাবেন না, ওখানে যাবেন না, হাত পায়ে বেরিয়ে পড়িয়ে দেওয়া। এটা কিন্তু দলের নেতা মন্ত্রীদের একটা অসহ্য হয়ে গেছিল তাদের কাছে এই জিনিসটা। তার রীতিমতো অপমানিত বোধ করছিলেন। ফলে দলের মধ্যে একটা তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। এই বাচ্চা ছেলেগুলো যারা আমাদের নাতির সমান, তারা এসে আমায় জ্ঞান দিচ্ছে রাজনীতি নিয়ে, এটা তারা বরদাস্ত করতে পারছিল না। এই সব মিলিয়ে তৃতীয়বারেও ভোট ম্যানেজ করে কাউন্টিংয়ে, যার জন্য উনি এত ভয় পাচ্ছেন, কাউন্টিং এর জায়গায় গিয়ে উনি বসে রয়েছেন, যেখানে স্ট্রং রুম রয়েছে বসে রয়েছেন। কেন? এখন থেকে উনি ভাবছেন যে কাউন্টিং আমি যা করেছি ওরাও যদি করে, বিজেপি তো করবে না, বিজেপি জানে যা করার আমি করে দিয়েছি, এবার কাউন্টিংটা ফেয়ার হলেই হবে। এই কাউন্টিং এর দিনটা পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। কাউন্টিংটা যদি একদম ফেয়ার হয় তাহলে দিদিমণির কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে, আমি যেটা বলেছি। যদি সেরাম দুর্গতি হয় তাহলে হয়তো 100ও পেরোতে পারবেন না, যদি সেরাম দুর্গতি হয়। তো যাই হোক,
এখন এই যে আইপ্যাক চলে গেল এবং দিদিমণি ভবানীপুরে বাধা পড়ে গেলেন, 15 বছরের মধ্যে এই প্রথম তাকে দেখা গেল ভোটের 5-6 দিন ধরে তিনি ভবানীপুরের দরজায় দরজায় ঘুরছেন, হাত জোর করে তিনি প্রত্যেককে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন। সেটা কি এমনি? তা নয়। আসলে শেষের দিকে উনি বুঝেছেন যে জনতা ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা উনি অনুধাবন করেছেন। তার ফলেই তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন হাত জোর করে যে আমার পাশে থাকবেন, আর কর্মীরা যেন মনোবল চাঙ্গা করে থাকে, আমি 226টা আসন নিয়েই ফিরছি। এখন দেখুন, সবাই তো ভোটে লড়ে তো জেতার জন্য, কেউ তো হারার জন্য নয়। ফলে উনি বলবেনই আমি জিতছি এবং ভিক্টরি সাইন উনি দেখাবেন। কিন্তু শেষ কথা বলবে তো হচ্ছে কাউন্টিং। 4 তারিখ 4টের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে দিদিমণির হাল এই জায়গায় এসে দাঁড়ালো এবং কত সিট উনি পেলেন এবং কত সিটের ব্যবধানে উনি হারলেন। আর পশ্চিমবঙ্গের মানুষ কি জানেন? পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে অবজার্ভ করে, প্রথম বললাম, আর যে পার্টিকে সরিয়ে দেয় তাকে দ্বিতীয়বার আর সুযোগ দেয় না। প্রথমে কংগ্রেসকে সরালো, কংগ্রেস শেষ। তারপর 34 বছর সিপিএম এর রাজত্বকে সরালো, সিপিএম শেষ। কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়। 1971 থেকে 1977 পর্যন্ত উনি শাসন করে গেছেন। সেই সময় নকশাল আন্দোলনে উনি একেবারে মানে গুলি করে করে সমস্ত মেরেছিলেন। তার রক্তের দাগ কিন্তু সারা জীবনও তো হাত থেকে মুছেনি। তারপর তাকে বিদায় করা হলো, কংগ্রেস শেষ। সিপিএমকে বিদায় করা হলো, সিপিএম শেষ। এবার তৃণমূল যদি বিদায় হয়ে যায়, ওই বলি না আমি, তেজপাতা হয়ে যাবে, আর তেজপাতা হয়ে যাবে। আর দিদিমণির স্বাস্থ্য ভালো নয়, নানান রোগ আছে, ক্ষমতা হারানোর একটা মানে দম, মানে এই কি বলে, যে দুঃখ, ব্যথা, যে যন্ত্রণা, ভেতরে ভেতরে শোক এবং পুরনো ভুলগুলো যখন তার মনে পড়বে তখন ভেতরে ভেতরে আরও উনি ভাঙবেন। ফলে ওনার শরীর হয়তো আরও ভেঙে পড়বে। আর তার অবর্তমানে বা তার বসে যাওয়াতে এই তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না, এও তেজপাতা হয়ে যাবে। সুতরাং 4 তারিখে বোঝা যাবে যে দিদিমণির ভাগ্যে কি লেখা আছে এবং বাংলার ভাগ্যে কোন পতাকা আবার সামনে আসবে। গেরুয়া পতাকা আসবে নাকি নীল সবুজ আবার ফিরে আসবে। আর একটা কথা জানিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে সবুজ আবির কিন্তু এখন আর বিক্রি হচ্ছে না। সবুজ আবির আর বিক্রি হচ্ছে না, এখন গেরুয়া আবির বিক্রি হচ্ছে। আমাদের বাজারে এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন, সব গেরুয়া আবির বিক্রি হচ্ছে, সবুজ আবির বিক্রি হচ্ছে না। কারণ আবিরওয়ালারাও জানে যে এবারে কি হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।